নমস্কার বন্ধুরা, আজকের গল্প প্রবোধ কুমার সান্যালের লেখা ছোট গল্প তৃতীয় রিপু। বাড়ির কাছাকাছি প্রায় এসে পড়েছি, এমন সময় মুষলধারে বৃষ্টি এলো। এই বিঘা দুই ফাঁকা জমিটুকুর ভিতর দিয়ে পেরিয়ে যেতে পারলেই বড় রাস্তায় পড়তুম, কিন্তু বৃষ্টি নামলো। ছোট মেয়েটার জন্য ওষুধ আনতে গিয়েছিলাম ডাক্তারখানায়। ফিরে গিয়ে আবার অফিস বেরোতে হবে, কিন্তু এ জামা কাপড় ভিজলে আজকে অফিস যাওয়া আর চলবে না। দ্বিতীয় ধোপদুরস্ত কাপড় পেতে গেলে ধোপার বাড়ি ছুটতে হবে। শ্রাবণ মাসের বৃষ্টি, দিন চারেক রোদের পর আবার আকাশ ভেঙেছে। এ কি থামবে সহজে? বেলা 9টা বাজতে চলল। একটু মুশকিলে পড়েই মাঠের এই নড়বড়ে চালাটার তলায় ঢুকে আশ্রয় নিলুম। এই মাঠটুকু নিয়ে পাড়ায় পাড়ায় কত রকমের কথা ঘুরে বেড়ায়। কেউ বলে নাবালকের সম্পত্তি, কেউ বলে এর জমিদার থাকে খিদিরপুরের ওদিকে, তাদের বংশে বাতি দেবার নাকি কেউ নেই। কেউ বা বলে এখানে আজ 20 বছর ধরে বারোয়ারি পুজো আর যাত্রা থিয়েটার হচ্ছে, এ এখন জনসাধারণের সম্পত্তি, এর উপর এখন পাড়ার সকলেরই অধিকার। আসল কথা, এই জমিটুকুর উপর লোভ আছে বহু লোকের। দ্বিতীয় মহাযুদ্ধের আমলের সস্তা টাকা আছে অনেকের হাতে। কোনো মতে এই 2 বিঘা দখল করে নিতে পারলেই বাজিমাত। সেই কারণে এই জমিটুকু নিয়ে পাড়ায় পাড়ায় চক্রান্তের আর অবধি নেই। যে ব্যক্তি সর্বাগ্রে গ্রাস করে তারই পোয়া 12। বৃষ্টির ঝাপটা আসছে প্রবল বেগে। 2 পা পিছিয়ে চালাঘরটার দরজায় উঠে দাঁড়াতেই হলো। কিন্তু হঠাৎ আশপাশের বিশ্রী দুর্গন্ধে সজাগ হয়ে এদিক ওদিক তাকালুম। এটি ঠিক চালাঘর নয়, কোনো এককালের এক মাঠ কোঠারই ভগ্নাবশেষ। পাশেই কাজ করছে একজন ছুতোর মিস্ত্রি। 2টো গরু এসে কখন যেন আশ্রয় নিয়েছে ওধারে। এপাশে একটি হাঁড়ি কলসির দোকানের পিছন দিক। বুঝতে পারা যাচ্ছে এ ঘরখানা ভেঙে চুরে দাঁড়িয়ে আছে। ওপাশে থাকে এক ঝাড়ুদার পরিবার, তারই গায়ে গায়ে বসবাস করে বাজারের এক ফড়ে, ছাগলের মাংস বিক্রি করে। অনেক কাল ধরেই দেখে আসছি এই চালাঘর এমনিভাবেই কাত হয়ে আছে, মাঝে মাঝে বদলায় শুধু এর বাসিন্দা। ছুতোর মিস্ত্রি আমার জড়সড় অবস্থা লক্ষ্য করে ওধার থেকে বলে উঠল, ভেতরে উঠে এসে দাঁড়ান না বাবু, বড্ড ছাট আসছে। উঠে এসে হাসি মুখে বললুম, তুমি না আমাদের বাড়িতে গিয়ে সেবার তক্তাখানা মেরামত করেছিলে? আগে হ্যাঁ, আমারই নাম সন্তোষ। দেখবেন বুড়ি শুয়ে আছে আপনার পায়ের কাছে, হোঁচট খাবেন না। এমনই বেহুশ আমি লক্ষ্যই করিনি এতক্ষণ। মনে করেছিলুম জঞ্জালের স্তূপ, ছেঁড়া কাঁথা, খড়ের আঁটি, ভাঙা টিনের ক্যানেস্তারা, ইট কাঠ আর ঝুড়ো মাটির রাশিকৃত জটলা। এছাড়া এ ঘরে বুঝি আর কিছু নেই। সহসা ঠাওর করে দেখি, সত্যি প্রায় পায়ের কাছে আপাতমস্তক নোংরা কাঁথা আর খড় চাপা দিয়ে পড়ে আছে একজন। তার সাড়া শব্দ নেই। একটু আড়ষ্ট হয়ে দরজা ঘেঁষে দাঁড়ালুম। মুষলধারে বৃষ্টি চলছে, জল নামছে গোলপাতার বড় বড় ছিদ্র দিয়ে। কোথায় যেন বিড়ালের বাচ্চারা ডাকছে। গরু দাঁড়িয়ে আছে স্তব্ধ হয়ে। বৃষ্টির অত ছাট সত্ত্বেও সন্তোষ তার রেদা চালাচ্ছে। এমন সময় আবার এক নেড়ি কুকুর উঠে সোজা ভিতরে ঢুকে কান আর গা ঝাড়া দিল। বাহিরে পা বাড়াবার উপায় নেই, এত বৃষ্টি। ভিতরে দুনিয়ার নোংরা, তাদের সঙ্গে বীভৎস দুর্গন্ধ জড়ানো। অত্যন্ত বিপন্ন অবস্থায় কেবলমাত্র জামা কাপড় বাঁচাবার জন্যই ভিতরে দাঁড়িয়ে থাকতে বাধ্য হলুম। ছাতা নিয়ে বেরোতে হয় বাবু, বর্ষা বাদলের দিন। সন্তোষ আবার নিজের মনেই কাজ করতে লাগলো। কুকুরটা একটু বদ খেয়ালি, কাঁথার উপর শুঁকতে শুঁকতে হঠাৎ একবার নাক ঝাড়া দিল। কিন্তু সেই শব্দে কাঁথার স্তূপ এবার নড়ে উঠল। ভিতর থেকে কি যেন একটা গালমন্দ দিয়ে বুড়ি এবার মুখের উপর থেকে কাঁথা সরালো। এদিক ওদিক তাকিয়ে আমারই দিকে তার নজর পড়ল বটে, তবে কুকুরটা সেখান থেকে সরে গিয়ে অদূরে বসল। আমি নিজে কুণ্ঠিত হয়ে দাঁড়িয়ে রইলুম। মেঝের উপর পুঁটলি পাকিয়ে ওই নোংরা কাঁথার মধ্যে বুড়ি কুণ্ডলি পাকিয়ে রয়েছে। বয়স 70 বছরের কম নয়।
সন্তোষ আবার ওধার থেকে বলল, দেখবেন বাবু, ওর কাঁথা যেন ছোবেন না, বড্ড নোংরা। আর একটু সরেই আমি দাঁড়ালুম, রুমাল চাপা দিলুম নাকে। বুড়ি এবার একটু ক্ষীণ কণ্ঠে বললে, দরজাটা বন্ধ করো না বাছা, জল আসছে যে, ইটের ঠেকোটা দিয়ে দাও। দেখতে পাচ্ছি দরজা বন্ধ করলে দম আটকে আসবে, কিন্তু বুড়ির অনুরোধ আধা আধি পালন করতে হলো। আকাশ আজ ভেঙে পড়েছে, পা বাড়াবার কোনো উপায় নেই। সন্তোষ বললে, ওই দেখুন অমনি করে পড়ে আছে 1 হপ্তা, কাল আবার আমানি খেলে, বারণ করলুম শুনল না, আজ আবার বাড়াবাড়ি। বললুম, কি হয়েছে ওর? সন্তোষ কি যেন জবাব দিতে যাচ্ছিল, কাঁথার ভিতর থেকে ফোঁস করে উঠল বুড়ি, থাম তুই হারামজাদা, তোর আর তর সইছে না, ছাই দেব তোর মুখে, নচ্ছার। সন্তোষ একবার মুখ ফিরিয়ে তাকালো আমার দিকে, তারপর নিজের কাজে মনোযোগ দিয়ে বললে, দেখছেন বাবু, জাত সাপের ছোবল, বিষ একবার দেখুন, প্রায় 70 বছর হতে চলল ওই ছোবল মারছে সবাইকে। ভিতরে একটা বিষদৃশ্য কাণ্ড না বেঁধে ওঠে। আমি যেন সন্তোষের কথায় একটু আড়ষ্টই বোধ করলুম, কিন্তু বুড়ি গ্রাহ্যও করল না, চুপ করে রইল নিজের মনে। সম্ভবত বুড়ি এখানে ওখানে ভিক্ষে করে খায়, সেজন্য সে কারোকে বেশি রকম চটাতে চায় না। কিন্তু বুড়ির মুখের চেহারা দেখে মনে হওয়া স্বাভাবিক যে এ জীবনে ধিক্কার সয়েছে সে অনেক। সমস্ত ধিক্কার এবং অসম্মানকে শুধু সে যে গায়ে মাখেনি তা নয়, সন্তোষের মতো ব্যক্তিকে সে মানুষ বলেও মনে করেনি। বৃষ্টি যেন আবার নতুন করে ঝাঁপিয়ে এলো, গোল পাতার ভিতর দিয়ে জল নামছে চালার মধ্যে। গরু দাঁড়িয়ে কি যেন অশ্রান্ত চিবোচ্ছে, কুকুরটা গিয়ে একপাশে গা এলিয়েছে, কিন্তু মাঝে মাঝে মুখ তুলে দেখছে বিড়াল বাচ্চাগুলোর দিকে। রেদা চালাচ্ছে সন্তোষ অবিশ্রান্ত। হাঁড়ি কলসির দোকানের ভিতরে বসে কে যেন বর্ষা উপলক্ষে বোম্বাই সিনেমার বিরহ সঙ্গীত ধরেছে। আমি দাঁড়িয়ে রইলুম কাঠ হয়ে, নাকে রুমাল চাপা দিয়ে। এমন বিব্রত কোনোদিন বোধ করিনি। এমন সময় বুড়ি ক্ষীণ কণ্ঠে আমাকে ডাকলো, কাছে সরে এলুম। একটুখানি ঝুঁকে তার দিকে চেয়ে বললুম, কি বলছো? এই কলাইয়ের বাটিটায় একটু জল ধরে দাও দিকি বাবা। বললুম, খাবার জল চাও বুঝি? হ্যাঁ হ্যাঁ, খাবার জল দাও না একটু। এদিক ওদিকে তাকিয়ে বললুম, খাবার জল তো এখানে কোথাও দেখছি নে। বাছা, ও মা, কি বুদ্ধি তোমার, চারদিকে এত জল, আর একটু খাবার জল দিতে পারছো না? আক্কেল নেই ঘটে? তুলে নে যাও না বাটিটা, চালার নিচে ধরো, ওই তো হুড়ুড় করে কত জল পড়ছে। বুড়ি যে এই নোংরা চাল ধোয়া বৃষ্টির জলই খেতে চায় এটা ঠিক আগে বুঝতে পারিনি, কিন্তু নিজের হাতে করে এ জল কেমন করে দেব এ কথাটা তলিয়ে ভাববার আগেই বাটিটা নিয়ে দরজার বাহিরে ধরলাম। 5 সেকেন্ডে বাটি ভরে গেল। বাটি নিয়ে বুড়ির সামনে দিলুম। বুড়ি পরিতুষ্ট হয়ে শুয়ে শুয়ে সেই জল পান করল। অবাক হয়ে গেলুম। বুড়ি বললে, এ ভগবানের জল বাবা, পেটের ব্যামোর এমন ওষুধ আর নেই। হ্যাঁ বাবা, শোনো এক কথা বলি, 4টে পয়সা দাও দেখি, এই চেয়ে নিচ্ছি বাবা, না হয় ভিক্ষেই দিলে, সামান্য 4টে পয়সা। আজকাল 2 পয়সা পর্যন্ত কায় ক্লেশে ভিখারিকে দেওয়া যায়, 4টে পয়সা এক থোকা দিতে গেলে গায়ে একটু লাগে। কিন্তু পয়সাটা বার করার আগে বুড়ি খরতর দৃষ্টিতে আমাকে ইঙ্গিত করে বললে, এই আবাগের বেটা যেন দেখে না, চোখ টাটাবে, একটু লুকিয়ে দাও। ঠিক তাই হলো। রেঁদা থামিয়ে ঘাড় উঁচু করে ওধার থেকে সন্তোষ বললে, ও ভদ্রলোকটাকে এবার বাগে পেয়েছো না? পয়সা চাওয়া হচ্ছে চোখ টিপে, দেবেন না বাবু, একটি আদলাও দেবেন না ওই শুকনির হাতে, মাগি বড় শয়তান। বুড়ি চুপ। সন্তোষের এমন বিধ মন্তব্যে আমি একটু আহতই হলুম।
সর্বপরিত্যক্তা বৃদ্ধা ভিখারিণী কাদা মাটিতে মুখ থুবড়ে পড়ে রয়েছে এবং চেহারা দেখে মনে হচ্ছে হতভাগী তার অন্তিম শয্যাই পেয়েছে। এর উপর এই অপমান বর্বরতারই পরিচয়। একটু ক্ষুণ্ণ কণ্ঠেই বললুম, সন্তোষ, এটা কি তোমার ভালো হচ্ছে ভাই? যার বাঁচবার কোনো আশা নেই তাকে এমন করে মারছো কেন? কথাটা শুনে সন্তোষ হঠাৎ হেসে উঠল এবং আমার এই সমবেদনার কথা শুনে জবাব দিল বুড়ি। একটু নড়ে উঠে রুগ্ন কণ্ঠে বললে, তুমি কেমন মানুষ বাছা? 4টে পয়সা চাচ্ছি বলে গায়ে পড়ে আমার মরণ টাঁকতে এসেছো? এতক্ষণ ধরে দাঁড়িয়ে মাথা বাঁচাচ্ছ, ঘরের ভাড়াও তো আছে। আমি একেবারে হতবুদ্ধি। বুড়ি কিন্তু থামল না, ক্ষীণ কণ্ঠে বলতে লাগলো, দয়া চাইনি কারো, নিজের গায়ে গতরের উপরেই আছি। যাও না বাছা বেরিয়ে, না হয় বৃষ্টিতেই ভিজলে খানিকটা। এবার ছুটতে ছুটতে দুটো ছাগল কোথা থেকে যেন চালার মধ্যে উঠে এলো। গরুটা নির্বিকার, তেমনি জাবর কাটছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। বুড়ি আমাকে বেরিয়ে যেতে বললেও নড়তে পারছি নে, এমনই সাপটে বৃষ্টি চলছে। নিছক সহানুভূতি জানাতে গিয়ে এমন চপেটাঘাত খাওয়া কৌতুকজনক বই কি। কথাটা সন্তোষের কানে গিয়েছিল। হাসি মুখে সে বললে, দেখলেন তো বাবু, কুলোপানা চক্কর। আপনি তো এ পাড়ায় এসেছেন 10-15 বছর। ও মাগির দাপটে এ তল্লাটে চিরকাল থরথরি। ও কি আজকের শয়তান? এ পাড়ার 3 পুরুষকে ও মাগি জ্বালিয়ে খেয়েছে। ওর বয়সকালে বাঘে গরুতে একসঙ্গে জল খেত। বুড়ি কাঁথার ভিতর থেকে খিঁচিয়ে উঠল, আ মর হারামজাদা, 2টি চোখের মাথা খা। চাল নেই চুলো নেই, আমি না থাকলে যেতিস কোথা? চুকলি কাটছিস যে নতুন লোক পেয়ে। সন্তোষ আবার চুপ। গজকাঠি দিয়ে মনোযোগের সঙ্গে সে একখানা তক্তা মাপতে লাগলো। কোনো গালাগালির জবাব দিল না। আমার কিন্তু একটু খটকা লেগে রইল। তাহলে ব্যাপারটা কি? 4টি পয়সা ভিক্ষে চাইল, কিন্তু পরে বললে ঘর ভাড়া। তবে কি ঘরখানা এরই? কিন্তু সন্তোষের প্রতি যে মন্তব্যটা বুড়ি করে বসল, কই সন্তোষ তার কোনো জবাব দিল না তো। গজকাঠি রেখে সন্তোষ এবার বললে, চোখ রাঙাবার চেহারাটা দেখলেন? অথচ দেখুন, আমার ঘরে পান্তা রাখার জো নেই। মাগির এমনই হাত টান। ওই দেখুন, সকাল থেকে দাঁত লেগে পড়েছিল, আপনার কাছে পয়সার গন্ধ পেয়েই চিতিয়ে উঠেছে। বললাম, অসুস্থ হয়ে পড়েছিল বুঝি? অসুস্থ? সন্তোষ এবার 2 পা এগিয়ে এলো। আজ 6 দিন হতে চলল ওলা উঠোই ভুগছে। বছরে 3বার 4বার ওর অলা উঠো হয়। গেল বছর বাঁশ বেঁধে ওকে যেই সবাই মিলে কাঁধে তুলবে, অমনি বেঁচে উঠল। বজ্জাতের হাড়, ও কি সহজে শ্মশানে যাবে? 80 বছর পেরিয়ে গেছে ওর। আমি আর এদের কথার ফাঁদে পা দিচ্ছি নে, উচিত মতো শিক্ষা আমার হয়ে গেছে। হাসি মুখে বললুম, না না, এসব কথা বলতে নেই। প্রাচীনকালের মানুষ যতদিন বাঁচে ততদিনই ভালো, সুখেরই কথা। বুড়ি আমার কণ্ঠস্বর শুনে সন্দেহ করল কিনা বুঝলাম না, কিন্তু এবার বিরক্ত হয়ে সে বললে, খুব তো তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুকলি কাটছো, 4টে পয়সা ফেলতে বুঝি হাত উঠল না? তাড়াতাড়ি 4টে পয়সা বার করে বুড়ির হাতের কাছে হেঁট হয়ে দিয়ে বললুম, যে যাই বলুক, বুড়ো মানুষের দুঃখ সবাই বোঝে না। এ পয়সায় তুমি খাবার খেও। বিদ্যুৎ ঝলসিয়ে আকাশ পথে কোথায় যেন একটা সশব্দে বাজ পড়ল। দেখতে দেখতে নতুন ঝাপটা নিয়ে আবার প্রবল বর্ষণ নেমে এলো। সামনের জমি পেরিয়ে রাস্তার চারদিকে জল দাঁড়িয়ে গেছে। এতক্ষণে আমার বাড়ি পৌঁছে যাওয়া উচিত ছিল, কিন্তু এই জলপ্লাবনের মধ্যে যানবাহনাদির চলাচল যে বন্ধ হতে বাধ্য, এতে আর কোনো সন্দেহ নেই। মুশকিল এই, ধোপার বাড়ি থেকে আর এক প্রস্থ জামাকাপড় না আসা পর্যন্ত এই পোশাকেই আমাকে চালাতে হবে। সুতরাং এই জামাকাপড় শুদ্ধ পথে নামলে আজ আর কাল 2 দিনই আপিস কামাই, সে অসম্ভব।
পয়সা দিয়েও আমি ধারে দাঁড়িয়ে রইলুম। বুড়ি কিন্তু না দিলে ধন্যবাদ, না জানালো কৃতজ্ঞতা। এটা যেন নিজের প্রাপ্য হিসেবেই সে নিল। এ না দিয়ে যেন আমার নিস্তার ছিল না। পরম স্ফূর্তিতে পুনরায় রেঁদা টানতে টানতে সন্তোষ বললে, পয়সা দিয়ে বুড়ি কি করবে জানেন? আর 2 ঘন্টা পরেই গা ঝাড়া দিয়ে উঠবে, তারপর গড়িয়ে গড়িয়ে যাবে তেলে ভাজা ফুলুরির দোকানে। এই ওলা উঠো, তার উপর ওই ফুলুরি। বাবু, দুঃখের কথা বলবো কি, যা খেলে সবাই মরে, ও মাগি তাই খেয়ে বেঁচে ওঠে। শোনো গুয়ারটার কথা। বুড়ি খিটখিটিয়ে উঠল আবার। যাও না বাছা নিজের কাজে, খামোকা দাঁড়িয়ে কেন চুকলি শুনছো? ও ড্যাকরার 3 পুরুষে কি জাত জন্মের ঠিক আছে? ও হলো বাঁদর বাচ্চা। ঘাড় তুলে সন্তোষ এবার হাসি মুখে জবাব দিল, বলি জাত জন্ম খেলে কে, তুই খাসনি? বুড়ি বললে, ওই নাও। বলি বাপকে মানুষ করলে কে? বল না, তোর ঠাকুমা পালিয়েছিল কার সঙ্গে? বলবো তোর মায়ের কথা লোক সমাজে? এত বড় কলঙ্কের কাহিনী শুনেও সন্তোষ কিছুমাত্র ভ্রুক্ষেপ করল না। বোধ করি তার ছুতোরের কাজটা ছিল চুক্তিবদ্ধ, অন্যদিকে মনোযোগ দেবার সময় ছিল কম। সুতরাং তেমনি হাসি মুখেই ক্ষিপ্র হস্তে তার কাজ চলতে লাগলো। কাজ করতে করতেই এক সময় সে বললে, বাবু ওর কথায় চটবেন না। ভদ্রলোকের সামনে ও মাগি মান খাতির রাখতে জানে না। বুড়ি গজগজিয়ে বললে, মান খাতির? জবাব দে না, কি দিবি? সন্তোষ একটা বিড়ি ধরালো, তারপর শান্ত কণ্ঠে বললে, বুঝলেন বাবু, আমার ঠাকুরদাদাকে নিয়ে ওর মোট 7টা মরদ ছিল। সব মিলিয়ে ওর 16 ছেলেপুলে। আমার বাপ কিন্তু ওর পেটে হয়নি, সেই জন্য আমি ওর 2 চোখের বিষ। সেসব ছেলেপুলেরা কোথায় এখন? ওর এই দুঃসময়ে তারা দেখে না কেন? আমার কণ্ঠে আবার সহানুভূতি ফুটল। সন্তোষ বললে, তবেই হয়েছে, তাদের অর্ধেকের বেশি মারাই গেছে বুড়ো হয়ে। নাতি নাতনিরা ওর ভয়ে যে যার পালিয়েছে, কেউ কারো খোঁজ রাখে না। বড় ঘর কি না? বড় ঘর, সন্দেহ কি? এবার বললুম, কিন্তু নাতি নাতনিরা যদি যে যার কাজ হাসিল করে ওকে ফেলে পালায়, তাহলে তাদের কেমন করে ভালো বলবো সন্তোষ? বুড়ি যেন চিতিয়ে উঠল একেবারে। বললে, এতক্ষণে কথার মতো কথা বলেছ বাছা। একেই বলি মরদের বেটা। ওই মাদির বাচ্চাটা যা বলছে একটু বিশ্বাস করো না বাছা। শুয়োরে কি মানুষের মাথা কইতে জানে? কি ভাগ্য বৃষ্টির শব্দে সবগুলি গালাগালের ভাষা সন্তোষের কানে পৌঁছলেও সে যে মারমুখী হয়ে ছুটে আসতো এমন মনে হয় না। বিড়িতে টান দিয়ে সন্তোষ এবার হিহি করে হাসল। বললে, ওকে সবাই ঠকিয়ে পালাতে চায়, এ কথা শুনলে বুড়ি ভারী খুশি। বুড়ি চুপ করে রইল। সন্তোষ পুনরায় বললে, জিজ্ঞেস করুন দেখি, আমার বাপকে মিথ্যে ফৌজদুরি মামলায় ফেলে 1.5 বছর জেল খাটিয়েছিল কেন? বাপের পা ভেঙে দিয়েছিল গুন্ডা লাগিয়ে ওই মাগি, বুঝলেন বাবু? বললুম, ছি সন্তোষ, ইনি তোমার গুরুজন, বারবার তুমি এভাবে গাল দিও না। গুরুজন? বিড়িতে শেষ টান দিয়ে বিড়িটা ফেলে দিয়ে সন্তোষ বললে, তবে সে কথা 100 বার, গুরুজন বই কি। তবে কি জানেন বাবু, মন মেজাজ ও মাগি ঠিক রাখতে দেয় না সব সময়। নইলে দেখুন না কেন, 5টা মরদকে ধরে ও বুড়ি কারবার করতো বটে, তবে আমার ঠাকুরদাকে নিয়েই শেষ পর্যন্ত ঘরে উঠল। বয়সকালে ওর মনটা উঁচু দরের ছিল বই কি, সেই জন্যই তো ঠাকুমা বলে আজও ডাকি। বুড়ি আবার তার কাঁথার তলায় চুপ করে রইল। প্রবল বর্ষণে ভিতর দিয়ে ছুটে মেয়ে পুরুষ এবার ওদিকের দরজা দিয়ে ভিতরে উঠে এলো। বউটাকে দেখেই চিনলুম, এ পাড়ার মেথরানি। দুজনেরই হাতে 2টো সেই মার্কা মারা বালতি। বালতি ধুয়ে এনেছে নর্দমার জলে। ভিতরটা আমার পক্ষে এবার যেন অসহ্য হয়ে উঠেছে। আন্দাজে বুঝতে পারি বেলা 10টা বাজে। বাড়ি ফিরবার জন্য ছটফট করছিলুম।
গরুটা, ছাগল দুটো, কুকুরটা বাহিরে বৃষ্টির জন্য সবাই নির্বিকার। শুধু ভিতরে এগাতটা ইঁদুরের আনাগোনার জন্য কুকুরটা মাঝে মাঝে ক্রুদ্ধ হয়ে ওঠে, আবার যেন গভীর নৈরাশ্যে ডুব দিচ্ছে। আমার চাহনিতে বোধ করি নানাবিধ কৌতূহল ছিল। একসময় ওধার থেকে সন্তোষ বললে, গরু, ছাগল, কুকুর যা দেখছেন সবই ওই বুড়ির পোষা। কুকুরটা পাহারা দেয় রাত্রিরে, গরুটা দুধ দেয় 1.5 সের, দুটো ছাগলে ও প্রায় 3 পো। মেথর বউ ভাড়া দেয় মাসে 3 টাকা। জিজ্ঞেস করুন দিকি এত টাকা কোথায় যায়? কথাটা শুনে একটু অবাক হলুম বই কি। সমস্ত ধারণা এবং কল্পনা যেন ওলটপালট হতে লাগলো। সন্তোষের মুখের দিকে শুধু চেয়ে রইলুম। না, এতটা বিশ্বাস করা বোধহয় সম্ভব নয়। কিন্তু আমার সঙ্গে চোখাচোখি হতেই সন্তোষ খুব একচোট হেসে উঠল। তারপর বললে, বুড়ি বাঁচবে না দেখছেন, কিন্তু আর 5টাকে নিয়েই ও মরবে। কেন? 8টা 9টা মামলা ঝুলছে ওর হাতে, 5-7টা উকিল মোক্তার ওর তাঁবেদার। সন্তোষ মহা খুশি হয়ে বলতে লাগলো, সাধে কি ওর পায়ে পড়ে থাকি বাবু? যদি মাগির একটু মন ফেরে তাহলে আমাকে আর বাটালি করাত চালিয়ে মজুরি খাটতে হয় না। পায়ের উপর পা রেখে বসে খাবো চিরকাল। কি রকম? সন্তোষ বললে, কিছু জানেন না দেখছি আপনি। নয়তো কি, পাড়ার লোক হয়েও কোনো খোঁজ খবর রাখেন না। ওই হাঁড়ি কলসির দোকানখানা দেখছেন তো? হ্যাঁ। ওর পাশে চৌধুরী কোম্পানির মনোহারির দোকান রয়েছে তো। পানের দোকান ওর গায়ে। এই 3খানা দোকানের ভাড়া প্রায় 110 টাকা। জিজ্ঞেস করুন দেখি বুড়ি অত টাকা কি করে, কোথায় জমিয়ে রাখে? বলো কি সন্তোষ? সন্তোষ একবার আর চোখে বুড়ির কাঁথা কুণ্ডলির দিকে তাকিয়ে বললে, কিন্তু 1টা পয়সা গলান দেখি মাগির হাতের ফাঁক দিয়ে। পাবেন না। ওর হাতের মধ্যে ভেলকি। আমি অনেক তালাশ করেছি বাবু, কিন্তু টাকা কোথায় রাখে কোনো সন্ধান পাইনি। বললুম, ওর যখন এত ভালো অবস্থা, অসুখের সময় ওকে হাসপাতালে দাও না কেন? হাসপাতাল তবেই হয়েছে, কার ঘাড়ে কটা মাথা যে এ কথা তুলবে? বুড়ি আবার নড়ে উঠেছে। আমি চুপ করে গেলুম, কিন্তু সন্তোষের যেন কোনো দিকেই ভ্রুক্ষেপ নেই। সে আবার বলতে লাগলো, খরচা করবে না, শুধু পুঁজি করবে। এই ওর চিরটাকাল। 5টা গরিব দুঃখীকেও তো ডেকে ডুকে খাওয়াতে পারে, তাও নয়, দুনিয়ার লোকের সঙ্গে ঝগড়া আর মামলাবাজি। বুড়ি এবার আর থাকতে পারল না, বললে, মামলাবাজি? তোর মায়ের সেই মরদটা আমাকে সেবার ফাঁদে ফেলেনি? সন্তোষ এবার যেন একটু রেগে উঠল, বললে, সে ছিল ভদ্রলোক, তোর মতো নচ্ছার নয়। তুই কি ছেড়েছিলি তাকে? তুইও তো ঘুঘুর ফাঁদ দেখিয়েছিলি। বললুম, কে সে লোকটা হে? সন্তোষ বললে, সে ওই মান্নাপাড়ার সেজবাবু, খাঁটি ভদ্রলোক। বুকের ছাতি ছিল এই বাবু, 2 হাতে খরচ করত। তোমাদের কে হয়? আমাদের কেউ নয়, তবে আমার মায়ের খুব আলাপি ছিল। এই তো গেল বছর মারা গেছে, তার টাকাতেই আমরা মানুষ। চুপ করে গেলুম। সন্তোষ বলতে লাগলো, তোর গুণ কে না জানে? চিরকাল একজনের পেছনে আর একজনকে লেলিয়ে দিয়েছিস। দুজনে ঝগড়া বেঁধেছে আর তুই ভেতরে ভেতরে কাজ গুছিয়েছিস। আমি বলছি বাবু আপনাকে, ওর ওই কাঁথার মধ্যে নোংরাও যত আছে, নোটের তাড়াও তত আছে। বুড়ি বললে, মুখ পোড়া হয় না, নোংরা ঘেটে টাকা বার কর, বুঝবো তুই কত বড় মাধির বাচ্চা। সন্তোষ বললে, তবে তুই মরে গেলে আমি পাবো কি বলতো দেখি? চিরকাল যে আমাকে আশায় আশায় রেখে দিলি, কোথায় তোর টাকা পয়সা? বল না সত্যি করে, কেন এত টাকা পয়সা জমাচ্ছিস? তোর পুঁজি তো মাথা ছাড়িয়ে উঠেছে। মাস মাস তোর 200 টাকা রোজগার। এবার বুঝিবা একটা বিশ্রী কাণ্ড বেঁধে ওঠে। বুড়ি এবার কাঁথাখানা সরিয়ে আস্তে আস্তে উঠে বসবার চেষ্টা করল। সেই প্রায় অন্ধকার ঘরের মধ্যে বুড়ির রুগ্ন বিভৎস মুখখানার উপর 2টো চোখ দপদপ করে উঠল। বললে,
দে না, আমার হাতে করাতখানা এগিয়ে দে, তোর মাথাটা কেটে নি। সন্তোষ অদূরে দাঁড়িয়ে হি হি করে হাসছিল। বললে, ওই দেখুন বাবু, পুঁজির কথা ধরিয়ে দিলেই আগুন হয়ে ওঠে। ওই জন্য দুনিয়ায় ওর বন্ধু নেই, সবাই ওর নামে ভয় পায়। ও না পারে হেন নোংরা কাজ নেই। টাকার গরম কিনা, তাই সবাইকেই শাসিয়ে চলে। বৃষ্টির বেগ এবার যেন একটু কমেছে। এখনও বাহিরে পা বাড়াবার মতো আকাশের অবস্থা হয়নি বটে, তবে এবার যেতেই হবে, জামা কাপড়ের অবস্থা যাই হোক না কেন। ভয়ে ভয়ে সন্তোষের দিকে আমি কয়েক পা এগিয়ে দাঁড়িয়েছিলুম, অন্তত মারাত্মক রোগের ছোঁয়াচটা বাঁচুক। সন্তোষ বললে, কুকুরটাকে সাবধান বাবু, বুড়ি একবার চটলেই মুখের শব্দ করে কুকুরটাকে লেলিয়ে দেয়, ওটা ভারী পাজি। বুড়ি আবার কাঁথা মুড়ি দিয়ে আড় হয়ে শুয়ে পড়ল। ভিতরে ঢুকে বিড়বিড় করে কি যেন বকছে। সন্তোষ বললে, অতগুলো মামলা বাঁধিয়ে রেখেছে, মাগি মরলে সকলের হাড় জুড়োই বাবু। বললুম, কিসের এত মামলা সন্তোষ? ওই তো বলে কে, একজনের পেছনে আর একজনকে উস্কিয়ে দেয়, এই ওর চিরকালে স্বভাব। এই দেখুন না, এই যে সামনের জমিটা, প্রায় 3.25 বিঘে। এ জমি হলো খিদিরপুরের চাটুজ্যেদের। ও মাগি বেনামিতে 14 বছর খাজনা জুগিয়ে এই জমি দখল নিয়েছে। অত বড় জমিদার হিমশিম খাচ্ছে হাইকোর্টে গিয়ে। 2000 টাকা করে কাঠা এ জমির। কুকুরটা এবার আমার দিকে তাকিয়ে হঠাৎ গোঁ গোঁ করে উঠল। সন্তোষ তাড়াতাড়ি করাতখানা হাতের কাছে টেনে নিল। চেয়ে দেখি বৃষ্টি এবার ধরে গেছে। এবার এ নরককুণ্ড থেকে বেরোতে পারলে বাঁচি। চারিদিকে জল জমেছে, আকাশ কিন্তু শান্ত। আমার সঙ্গে সঙ্গে সন্তোষ কয়েক পা বাহিরে বেরিয়ে এলো। বললে, বুড়ি মরবার আর দেরি নেই, তবে পুরনো হাড় কিনা বাবু, ক্ষয় হতে সময় লাগে, কিন্তু ওর চেহারা যা দাঁড়িয়েছে এবার যাবে। আর একটা ওলা উঠোর ধাক্কা যদি যায়, ও নিজেই কাত হবে। এসব কি জানেন, আগে কামড় দিচ্ছে, মরবে নিশ্চয়ই। সন্তোষকে সাদর সম্ভাষণ জানিয়ে হনহন করে এবার বাড়ির দিকে অগ্রসর হয়ে চললুম।